স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শাহরিয়ার আলম শাম্মর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি বলেছেন, প্রয়োজনে মার্চ টু যমুনা কর্মসূচি দেওয়া হবে। রোববার বিকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। কালো পতাকা মিছিল করে উপাচার্য ও প্রক্টরের দাবি তোলেন তারা। এদিকে ঢাবি শিক্ষকরাও হত্যার বিচার চেয়ে ক্যাম্পাসে সরব হয়েছেন। শাহরিয়ার আলম শাম্ম হত্যার পর পেরিয়ে গেছে 5 দিন, এখনো গ্রেফতার হয়নি প্রকৃত দোষীরা। প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। শাম্ম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচিগুলো চলবে। বিগত অনেকদিন পার হয়ে গেল, সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না এবং কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে প্রশাসনের অনেক গাফলতি দেখা যাচ্ছে। ছাত্রদল সভাপতি বলেন, হত্যাকারীদের ধরতে দায়িত্বশীল আচরণ করছে না সংশ্লিষ্টরা। দোষীরা গ্রেফতার না হলে দেয়া হবে কঠোর কর্মসূচি। যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরবো। এর আগে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ঘেরাও করেন শাহবাগ থানা। এখন আমরা কোনো জবাব পাই না, তারা কি করছে, তাদের কাজের অগ্রগতি কতটুকু, এটা আমরা এখনো জানতে পারিনি। যে প্রধান খুনি অর্থাৎ যে ছুরিকাঘাত করেছে, যে দুর্বৃত্ত, তাকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের সাথে সংহতি জানান শিক্ষকরাও। ঢাবি ভিসি বলেন, শাম্ম হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে, আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয় এটার সদস্য আছেন। এদিকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাবি ছাত্রদল। শাম্ম হত্যার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে সরব শিক্ষকরাও। জড়িতদের ধরতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষকদের সংগঠন সাদা দল। হত্যার আমরা কোনো মোটিভ পাইনি, সো এটা আমরা দেখতে চাই যে কারা। আমরা আজকে গভর্নমেন্টকে 48 ঘন্টার আলটিমেটাম দিব। যদি এই হত্যার ক্লু বাইর করতে না পারে, মোটিভ বের করতে না পারে, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ঘেরাও করব। সংগঠনটির নেতারা বলেন, শাম্ম হত্যা পূর্ব পরিকল্পিত। ডাকসু নির্বাচন কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হয়েছে। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে পতিত স্বৈরাচার হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অভিযোগ করেন, নির্বাচনের দিকে না গিয়ে সরকার অন্য কাজে বেশি মনোযোগী। এদিকে সময় মতো জাতীয় নির্বাচন না দিলে মাঠে নামার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নতুন মেরুকরণ আর সমীকরণ। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি নেতারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতা জৈনুল আবদিন ফারুক অভিযোগ করেন, কাউকে বিশেষ সুবিধা দিতে সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে। আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়। এদিকে সমসাময়িক ইস্যুতে গুলশানে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাহলে বাংলাদেশের সরকারের 9 মাস পেরোলেও নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ না পাওয়ায় সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমার কথা, যেই কাজটা তাদের করা দরকার সেই কাজটা করছে না কেন? তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনের রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেদিকে তাদের সময়টা দেওয়া উচিত। তাদের সবকিছু সেখানে ফোকাস থাকা উচিত। সেটা বাধা সবকিছু করতেছে। নির্বাচনে বিলম্ব হলে সংকট বাড়বে উল্লেখ করে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে সম্ভব জাতীয় নির্বাচন। শেখ হাসিনার মতো আমরা ভালো কাজ করতেছি, সুতরাং নির্বাচনের দরকার নাই, এই অধিকারের দরকার নাই, সেই অধিকারের দরকার নাই। আমরা তো ক্রমান্বয়ে দেখতেছি সেই দিকে আমরা যাচ্ছি। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন,
ডিসেম্বর তো অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের সংস্কার জনগণ দেখতে চায় না বলেও মন্তব্য করেন আমির খসরু। নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশ না আসবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এদিকে নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে ইসির ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ বলে মনে করছে জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এইসব কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। এ সময় কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐক্য প্রতিষ্ঠায় দায়িত্ব শুধু কমিশনের একার নয়। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে জামায়াত ইসলামী। বৈঠকের শুরুতে তাদের স্বাগত জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সংস্কারের লক্ষ্যে সকল পক্ষের যে প্রচেষ্টা তা সফল করতে হবে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান। জামাত নেতারা সংস্কার প্রক্রিয়া দ্রুত করার পক্ষে মত দেন। আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুস্থ হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না। সেক্ষেত্রেও আমি সরকারকে অনুরোধ করব তারা যেন খেয়াল রাখে। বৈঠক শেষে জামাত নেতারা জানান, নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও কমিশনে থাকাকালীন কেউ অনিয়ম করলে পরবর্তী সময়ে যেন তার বিচার করা যায় তেমন প্রস্তাব দিয়েছে দলটি। ইলেকশন কমিশনার যারা আছেন, যখন তাদের চাকরি চলে যাবে, মেয়াদ শেষ হবে, তখন কোনো আইনের আওতায় তারা থাকে না। এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বৈঠকে জামাত জানিয়েছে, একই সঙ্গে এক ব্যক্তির দলীয় এবং সরকার প্রধানের দায়িত্ব পালন এবং এক ব্যক্তির 2 মেয়াদের বেশি সরকার প্রধানের দায়িত্ব পালনের বিপক্ষে মত তাদের। মানবতা বিরোধী অপরাধের জন্য স্পেশাল টাইপের যে ল, সেটাকে একজুট করার জন্য ওনাদের সাথে ওনারা যেটা বলছেন আমরা ঐকমত্য পোষণ করেছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কারে কৃষক আন্দোলন কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। প্রধান উপদেষ্টার দেয়া সময়সূচি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ। রবিবার সন্ধ্যা 7:30টায় রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাগণের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন প্রস্তুতি সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টা মহোদয় যে সময়টা দিয়েছে, যেমন এই বছরের ডিসেম্বর থেকে পরের বছর জুনের দিকে, আমরা আশা করতেছি সেই সময় ইনশাল্লাহ নির্বাচন হবে। প্রস্তুতি তো সবসময়, আমরা একটা এক্সিকিউটিভ বলি, এই দিক থেকে যদি বলেন বাস্তবায়নকারী সংস্থা নির্বাচন, কাজে আমাদের প্রস্তুতি তো সবসময় চলবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ চায় জনতা। এমন দাবিতে টানা 4 দিন নগর ভবনের সামনে বিক্ষোভের পর কাল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে তার সমর্থকরা। ইশরাকের শপথ পাঠ করানো নিয়ে তালবাহানার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগও দাবি করেন তারা।
অনিশ্চয়তার মুখে ইশরাক হোসেনের শপথ পাঠ। আদালতের রায়ের পর ইসির গেজেট হওয়ার 21তম দিনেও শপথ নিতে পারেননি ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন। তার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রবিবার এই বিক্ষোভ মিছিল করেন। চতুর্থ দিনের মতো নগর ভবনে সব কার্যক্রম বন্ধ করে দিয়ে সেখানে বিক্ষোভ করে। পরে দুপুর 12টার দিকে নগর ভবন থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে ঘুরে এসে মিছিলটি নগর ভবনে শেষ করে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না সরকার, এতে নগরবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ইশরাক ভাইকে যাতে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক এবং শপথ গ্রহণ করা হোক। কোর্টের রায় দেখে তো আমাদেরকে রায় দেওয়ার, আমাদের ইশরাককে শপথ করানো দরকার। শপথ যত সময় না করবে তত সময় আমরা মাঠ ছাড়ি যাবো না। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এই আসিফ মাহমুদ তার অধীনে যে মন্ত্রণালয় আছে, মেয়রের যে দায়িত্ব, উনি সেটা ন্যায্যভাবে ইশরাক ভাইকে দেওয়া হচ্ছে না। আমরা সেই জন্য আজকে মানববন্ধন করতেছি। উনি তো বাধাগ্রস্ত করছে, এটার জন্য আমরা সাধারণ জনগণ তার দাবি করছি, তার পদত্যাগ দাবি করছি। পরিতত্ত্বের বিষয় দাবি আদায়ে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার সকাল 11টায় আমরা নগর ভবনে সামনে বিক্ষোভ দেখাবো, অবস্থান নিব, বিক্ষোভ কর্মসূচি নিব এবং নগর ভবনের কার্যক্রম আমরা ব্লকেট কর্মসূচি ঘোষণা দিব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে দুদকের সাবেক 3 চেয়ারম্যান এবং 1 সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন দুদকের সাবেক 3 চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মুখলেসুর রহমান। অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য সহ জালজালিদের আশ্রয় নিয়ে মিথ্যা মামলা আনয়ন করিয়া তাকে আদালতে প্রেরণ করিয়াছে এবং এইগুলি রাষ্ট্রদ্রোহের কাজ তারা করেছে। শুধু উনি না, যতই তদন্ত করেছে ফেসিবাদ সরকারের আমলে হাসিনা নির্দেশিত হইয়া সকল তদন্ত ওনারা একটেশে। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি সহ নানা অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা সচলের উদ্যোগও নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। পূর্বাচলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতি, আছে বিদেশে অর্থ পাচারের অভিযোগও। এমন বেশ কিছু অভিযোগের প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে শেখ হাসিনা কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন তা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এদিকে 2010 সালে শেখ হাসিনা ও তৌফিকি এলাহি চৌধুরীর বিরুদ্ধে করা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের মামলা অবৈধ ঘোষণা করে বাতিলের রায় দেয় হাইকোর্ট। দীর্ঘ 15 বছর পর এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন ওয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করতে। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিকুইডেশন ফাইল করেছি। 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবেন 15 জুলাই পর্যন্ত। আসামি বিদ্যুৎ বিভাগের অনেকে আছেন, সাথে সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান জয় ও পুতুল, বোনের ছেলে ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানেও নতুন কমিটি গঠন করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।
ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয় এই অভিনেত্রীকে। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসকের দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত হিসেবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যে রোববার স্থানীয় সরকার বিভাগের এই সিদ্ধান্ত এলো। এদিন বিকালে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়াকে বাড়তি এই দায়িত্ব দেওয়া হয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত বিধিনিষেধ আরোপ করলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না ঢাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, দিল্লি বিষয়টি জানালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করণীয় নির্ধারণে ইতিমধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। তবে ভারতের এই বিধিনিষেধের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানার পর সে ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে। ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ভারতে বাংলাদেশের আসবাব খুব বেশি রপ্তানি হয় না, সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা। উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে বলে জানান উপদেষ্টা। আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এই নতুন বিধিনিষেধ আসেনি এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা হলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ। সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্যান্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।